আমাদের কাছে একটি মানব পাচার মামলা এসছে। মামলায় অভিযোগ আনা হয় গ্রিসে নেবার কথা বলে 3 জনের থেকে 36 লাখ টাকা নিয়েছে বিডিএস ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সি। মামলায় আরও বলা হয় যে তাদের সবারই পাসপোর্ট আটকে রাখা হয়েছে। এই মামলার বাদী মন্টু মিয়া এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আরও দুজন, হারুনুর রশিদ এবং শহীদুল ইসলাম। তারা দুজন সম্পর্কে মামা ভাগ্নে। বিবাদী মোট 8 জন। এই বিবাদীর মধ্যে রাবেয়া তাপসী কোয়েল, তার স্বামী হাসানুজ্জামান, তার এক ভাই রকনুজ্জামান জনি, হাসানের আরেক ভাই মোস্তফা কামাল, প্রতিষ্ঠানের কর্মী নিয়ামূলক টোকন এবং এই কোয়েলের বাবা আব্দুর রশিদ। এছাড়াও মোখলেসুর রহমান এবং ইলিয়াস আহমেদ নামের এই দুজনের নামও আছে সেই মামলায়। তবে এই দুই সহোদরকে চেনেন না এই 9 জনের কেউই। বাদী বিবাদীর পরিচয়, টাকা লেনদেন সহ অপরাধের পুরো ঘটনাস্থল দেখানো হয়েছে রাজধানী ঢাকায়। অথচ বাদী মামলা দায়ের করেছেন চুয়াডাঙ্গায়। মামলার তদন্ত করেছেন ওই জেলার সিআইডি পুলিশ। এখন বিচার কার্যক্রমও চলছে চুয়াডাঙ্গা জেলার একটি আদালতে। আইন কি বলে? ফৌজদারি কার্যবিধিতে মামলা রুজুর যে স্থানগুলো বলা হয়েছে, সেটা কোর্টে হোক অথবা থানায়, সেটা হলো ঘটনাস্থল যেখানে সেই জায়গায় মামলা করার বিধান বলে দেওয়া আছে। স্পষ্টত চুয়াডাঙ্গায় যে মামলাটা রুজু হয়েছে, রুজু হওয়ার ক্ষেত্রে কিভাবে মামলাটি গ্রহণ করলো এটা একটা বড় প্রশ্ন। এখানে আইনগত ব্যত্যয় রয়েছে বলে মনে হচ্ছে। এই মামলায় কে কি স্বার্থ হাসিল করতে চায় সেটাই অনুসন্ধান করে খুঁজে বের করেছে টিম 360 ডিগ্রি। সামনে নিয়ে এসেছে পেছনে লুকিয়ে থাকা প্রভাবশালী ব্যক্তিদের, যিনি চুয়াডাঙ্গার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ প্রভাব খাটিয়ে জমি দখল, কোম্পানি দখল এবং এলাকায় কিশোর গ্যাং চালাতেন। মামলায় সরাসরি বাদী না হয়ে তিনি খেলতে চেয়েছেন কোচের ভূমিকায়। কেড়ে নিতে চেয়েছিলেন বিডিএক্স গোল্ড ও ডায়মন্ডের কোটি টাকা মূল্যের স্বর্ণ আমদানির লাইসেন্স। পুরো চক্রটি কিভাবে জাল জালিয়াতির মাধ্যমে কিংবা একের পর এক পাল্টা মামলা দিয়ে হাসানুজ্জামান নামের এক তরুণ উদ্যোক্তাকে পথে বসিয়ে দিয়েছে, আজ বলবো সেই গল্প। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে প্রথমে যাওয়া যাক সেই মানব পাচার মামলার বাদী মন্টু মিয়ার খোঁজে। মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত চুয়াডাঙ্গা জেলার শহর থেকে 27 কিলোমিটার দূরে জীবননগর উপজেলার দিকে টিম 360 ডিগ্রি। আমাদের গন্তব্য কাশীপুর বাজার। বাজার পেরিয়ে দক্ষিণ পাড়ায় থাকেন মানব পাচার মামলার বাদী মন্টু মিয়া। যদিও বাড়িতে তার দেখা মেলেনি। ওর কাছে সবকিছু জিজ্ঞেস করে, কোনো কিছু কাগজপত্র বাড়ি টাড়ি রাখে না। বাড়ি রাখে না? কই রাখে? ওর জায়গা আছে রাখার, সেখানে রাখে ও। বেশ কয়েক জায়গায় খোঁজ করার পর সন্ধান পাওয়া গেল মন্টু মিয়ার। বিদেশে যাওয়ার কথাবার্তা ওনার সাথে আমার হাসান ভাইয়ের সাথে কথাবার্তা হলো, ভাই আপনি বিদেশে যান, আমরা তো অফিস থেকে লোক পাঠাই। কারণ ওনার যে অফিস আছে আমি তার এভাবে জানতাম। ওনার সাথে আপনার পরিচয় কিভাবে? ওনার পরিচয় হলো, আমি যখন আলামিন টাওয়ারে, মতিঝিলে যখন আলামিন টাওয়ারে আমি একটা 3 তলার একজনের একটা অফিস ছিল, ওখানে আমি একটা ছোট্ট একটা টেবিল বানিয়ে দিয়ে আসতে যাই। ওনার সাথে ওই জায়গায় দেখা, বলছে ভাই তাহলে আমার একটা খাট বানিয়ে দিয়েন আর একটা আলমারি বানিয়ে দিয়েন। নিজেকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন দাবি করা মন্টু বলে যান তার অভিযোগ। আপনারা 8 আর 19 তারিখে প্রত্যেকে 12 লাখ টাকা করে 36 টাকা দিয়েছেন তার অফিসে গিয়ে। 36 লাখ টাকা একসাথে নিয়ে গিয়ে দিয়েছেন অফিসে? আমি ভাই আগে দিলাম 4 লাখ, আর পরে দিয়েছে 8 লাখ, কিন্তু আমি এখানে উল্লেখ করেছি একবারে টাকাটা দিয়েছি, কিন্তু ওরা দুইজনে 12 24 দিতেছে। 32 লাখ টাকা এখান থেকে ক্যাশ নিয়ে মতিঝিলে নিয়ে গেছেন? হ্যাঁ, মতিঝিলে নিয়ে গেছে। মতিঝিলে যে করেন যেমন যে অফিস, অফিসে 3 তলায় এই টাকা নেন দেন। আমরা আবারও ফিরব মন্টু মিয়ার কাছে। এবার পরিচয় করিয়ে দিতে চাই মন্টু মিয়ার সাক্ষীদের সাথে, যারা বিদেশ যাবার জন্য মন্টু মিয়াকে টাকা ধার দিয়েছিলেন। একই এলাকার আতিয়ার রহমান,
দীর্ঘদিন ধরে প্যারালাইজড তিনি। সিআইডি পুলিশ তদন্তকালে সাক্ষী নিয়েছিল এই আতিয়ারের। জবানবন্দিতে সাক্ষী আতিয়ার বলেন, মন্টুকে ধার দিয়েছেন 3 লাখ টাকা। ওনাদের কাছ থেকে, মন্টু ভাইয়ের কাছ থেকে শুনছেন যে বিদেশ যাচ্ছে। বাইরে যাচ্ছে। আমার দুটো সাইডই আমার কাছে টাকা নিয়েছে, তার করি যে যদি যাইতে পারলে তোমার সাইডি একটা নিয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ, এটা কে বললো? এই মন্টু। আতিয়ারের বাড়ি থেকে বের হয়ে আমরা কথা বলতে চাই আরেক সাক্ষী নাজমুল হকের সাথে, যিনি পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে বলেছিলেন 3 বছর আগে তিনি শুনেছেন বিদেশ যাবার জন্য জমি বিক্রি ও ধার দেনা করেছেন মন্টু। ভাইয়া, আমি যমুনা টিভি থেকে বলছিলাম। নাজমুলের সাথে কথা হয় মোবাইল টেলিফোনে। জমা দেওয়া দেখিনি আমি, ওসব মরকুমার ওই লোকসব পুলিশ আয়ালো, ওখানে দাঁড়িয়েছিলাম, টাকার টাকা জমা দেওয়া দেখিল। তো কিভাবে সাক্ষী দিলেন তাহলে? ওখানে আমি দাঁড়িয়েছিলাম, তো ওই শুনলাম, ওই শুনছিলাম, তাই ওই জন্য পুলিশ নিয়ে হলো। আরেক সাক্ষী হারুনুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলতে অস্বীকৃতি জানান। মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিডিএক্স ইন্টারন্যাশনালের কার্যালয়ের পাশে কাঠমিস্ত্রির কাজ করতেন মন্টু মিয়া। 2019 সালে সেখানেই পরিচয় রিক্রুটিং এজেন্সির মালিক হাসানুজ্জামানের সাথে। মামলার এজাহারে মন্টু মিয়া উল্লেখ করেন 36 লাখ টাকার সাথে 3 জনের পাসপোর্ট আটকে রেখেছে ওই রিক্রুটিং এজেন্সি। মামলায় 3 জনের পাসপোর্ট আটকে রাখার কথা থাকলেও শুধু সাক্ষী শহীদুলের পাসপোর্ট নম্বরটি উল্লেখ করা হয়। কথা বলতে হবে সেই শহীদুলের সাথে, জানতে হবে এই পাসপোর্টটি কিভাবে আটকে রাখা হয়েছে, আর কিভাবেই বা তাকে সৌদি আরবের জাল ভিসা দিয়েছিল বিডিএক্স। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ডুমুরতলায় টিম 360 ডিগ্রি। গন্তব্য সেই শহীদুল ইসলামের বাড়ি, যার পাসপোর্টের কপি দিয়ে মানব পাচার আইনে মামলা দায়ের করেন মন্টু মিয়া। যে সাক্ষীর পাসপোর্ট আটকে রেখেছে বিডিএক্স, সেই শহীদুল চলে গেছেন কুয়েত। প্রশ্ন হচ্ছে, পাসপোর্ট আটকে রাখা হলে তিনি কুয়েত গেলেন কিভাবে? এমনকি গ্রিসে যাবার জন্য 12 লাখ টাকা ধরা খাওয়ার মতো বড় দুর্ঘটনা শোনেননি তার বাড়ির লোকজন। 12 লাখ টাকা জমা দিয়েছিল, এরকম কিছু শুনছিলেন আপনি? না, আমি তো কিছু শুনিনি। তো আমি তো কিছু শুনিনি। শহীদুল ভাই এখন কই আছে? তো কুয়েত আছে। কবে গেছে কুয়েত? কুয়েত তো আজকে প্রায় 3 মাস হয়ে গেছে না, এরকমই। পাসপোর্ট আটকে রেখে অফিস থেকে বের করে দেওয়ার কথা উল্লেখ করেছেন মামলার বাদী মন্টু মিয়া, অথচ সেই মামলায় তার পাসপোর্ট নম্বরটাই উল্লেখ করেননি তিনি। মামলায় বাদীর পাসপোর্ট নম্বর উল্লেখ না করার কারণ কি? কারণটা জানতে আমরা এবার হাজির হলাম রাজধানীর আগারগাঁওয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে। এখানে মন্টু মিয়ার জাতীয় পরিচয়পত্র দিয়ে খুঁজতে থাকলাম পাসপোর্টের তথ্য। মন্টু তার মামলায় অভিযোগ করেছেন যে তিনি সহ 3 জন 12 লাখ করে 36 লাখ টাকা দিয়েছেন ওই অফিসে এবং জমা দিয়েছেন তাদের পাসপোর্ট। কিন্তু আমরা এই অধিদপ্তরে খোঁজ নিয়ে জেনেছি যে মন্টুর জাতীয় পরিচয়পত্র দিয়ে কখনো কোনো পাসপোর্ট তৈরি হয়নি। এবার বক্তব্য পাল্টে যায় মন্টু মিয়ার। পাসপোর্ট করার জন্য আমার কাছে টাকা নিয়েছে 15,000 টাকা। ইমার্জেন্সি পাসপোর্ট করে দেবো, সেই পাসপোর্ট আমার হাতে দিইনি। পাসপোর্ট করেছে কিনা আমি কিন্তু সার্চ দিলাম, পাসপোর্ট আমার নামে বেড়ায়নি। কোনটা সত্য, মন্টু মিয়ার এখনকার কথা নাকি মামলায় থাকা অভিযোগের কথা? যার নামে কোনো পাসপোর্টই নাই, তিনিই করেছেন তার পাসপোর্ট আটকে রাখার মামলা। আবার সেই মামলার তদন্ত করে অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে চুয়াডাঙ্গা জেলার সিআইডি পুলিশ। কিভাবে সম্ভব? ফিরব ছোট্ট একটা বিরতি নিয়ে। অনুসন্ধানে নেমে টিম 360 ডিগ্রি এই মানব পাচার মামলার বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে। জানতে পেরেছে মামলার অপর 2 সাক্ষী আপন মামা ভাগ্নে। একজন এরই মধ্যে কুয়েত চলে গেছেন, অন্যজন ক্যামেরার সামনে আসতে নারাজ। আর এত অসঙ্গতি থাকার পরেও মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিটই বা দিলেন কিভাবে? সব কিছু জানতে চাই আমরা।
তবে তার আগে বিডিএক্স সম্পর্কে আমরা ছোট্ট একটা ধারণা নিয়ে আসি। রাজধানীর মতিঝিল এলাকা, যে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছে এটি সেই বিডিএক্স ইন্টারন্যাশনালের কার্যালয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির লাইসেন্সধারী এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরারও সদস্য। 2005 সাল থেকে 2025 সাল অর্থাৎ গত 20 বছরে সৌদি আরব সহ বিভিন্ন দেশে 14,325 জন শ্রমিক পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বিএমইটিতে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও 2022 সালে মানব পাচার মামলা করেন মন্টু মিয়া, তাও 3 বছর আগের ঘটনা দেখিয়ে। এজেন্সিটি একক মালিকানাধীন প্রতিষ্ঠান হলেও মামলায় মন্টু মিয়া দেখিয়েছেন এর চেয়ারম্যান রাবেয়া তাপসী কোয়েল, পরিচালক যথাক্রমে মোস্তফা কামাল ও রকুনুজ্জামান জনি, অথচ এর মালিক মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে। আমাদের সামনে হাসানের 2 সহোদর মোস্তফা কামাল ও রকুনুজ্জামান জনি, যারা এখন মানব পাচার মামলার আসামি। মন্টু মিয়া আমাদের নামে যে মামলা করছে তার সাথে আমাদের পরিচিত নাই, দেখাও নাই, সাক্ষাৎও নাই, কোনোদিন আসে নাই। মূলত ওই যে বকুল যে নেতা আওয়ামী লীগের, মন্টু মিয়া হলো বকুলের হলো লাঠিয়াল। বাবুল লস্কর যখন বকুলকে নিয়ে আসছে, বকুলের গ্যাংগুলা ওই নামগুলা আমাদের নামে গ্যাংকে দিই, লাঠিয়ালকে দিই মামলাটা করাইছি। আমরা আপনাকে গ্রিসে লোক পাঠানো বাবদ আমাদের 36 লক্ষ টাকা দিচ্ছে। আমরা তো গ্রিসে কোনো লোক পাঠাইনি, ইউরোপের কোনো কাজ করি না। ওরা আপনার আবার সৌদি আরবের একটা জাল ভিসা বানাইছে, সেটা আপনার অন্য এক লাইসেন্সের নামে ভিসা। ও ওই ভিসাটা কোনো লোকের টিকে নিছে, নেওয়ার পরে এডিট করে ওই ভিসা দিয়ে আমাদের নামে মামলা করছে। হাসান, কোয়েল, মোস্তফা আর জনি এই 4 জন না হয় একই পরিবারের সদস্য। কোয়েলের বাবা আব্দুর রশিদ আর তাদের কর্মচারী টুকন মামলার আসামি হলেন কিভাবে? কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা এলাকা। স্থানীয়ভাবে তিনি পরিচিত আব্দুর রশিদ মাস্টার হিসেবে। মন্টু যে তারিখে ঘটনা উল্লেখ করেন সেদিন এই শিক্ষক কুষ্টিয়াতেই ছিলেন। 1985 সাল থেকে আমি এই স্কুলে শিক্ষকতা করে আসছি। 2021 সাল পর্যন্ত আমি স্কুলে ছিলাম এবং কোথাও যাওয়ার আমার অবসরও ছিল না, যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই বিষয়ে আমি কোনোদিন কোনো ঢাকায় কোনো সহযোগিতা করি না। আর টাকা পয়সার ব্যবসায় আদৌ আমি চিনিও না। আমার নামে যারা মামলা দিয়েছে তাদেরকে আমি চিনি না, কোনোদিন দেখিনি। আর নিয়ামুল হক টুকন কেন আসামি হয়েছেন তা তিনি ভাবছেন এখনো। তেজগাঁও থানায় থেকে ওদের চার্জশিট কিন্তু দোষী সাব্যস্ত করছে। ওদের সাব্যস্ত করার পরে ওদের যখন মামলা চলমান হয়ে যায়, ম্যাডামকে হুমকি দেয়, আমাদের কোয়েল ম্যাডামকে যখন হুমকি দেয়, তখন মনে করেন ওই হুমকির পাশে আমি ছিলাম। তখন মনে করেন আমি তখন ওই হুমকির সাক্ষী হই। বিভিন্ন ডকুমেন্টস নেওয়ার জন্য, কাগজপাতি নেওয়ার জন্য ওরা অফিসে ঢুকতে চায়, আমি অফিসে ঢুকতে দিইনি। ঠিক আছে, আমি অনেক প্রতিরোধ করছি, এজন্য ওরা আমার উপরে রাগান্বিত হয়ে মামলা করেছে আমার নামে। এই দুজনের বক্তব্যে বেরিয়ে এলো আরও কিছু মামলার কথা। সেসব পেছনের ইতিহাস জানা দরকার। মামলায় আরও 2 জন আসামি আছেন, মোখলেসুর রহমান আর ইলিয়াস আহমদ। সম্পর্কে 2 সহোদর ভাই। সাভারের ভাকুরতায় সবুজ ধারা সিটি আবাসন প্রকল্পের ব্যবসা করেন। এই 2 ভাই আসামি হলেন কিভাবে? জানা গেল এক ভাই মোখলেসের কাছ থেকে। আমাদের জমি, এই জমি আমার ভাড়া দেওয়া জমি, ওই জমি সে রাত্রে আধারে 40-50 জন 100 জন লোক পাড়ায় এই জমি দখল দিতে আসছে। পুলিশে ইনফর্ম করলাম, পুলিশ আসলো, পুলিশ আমি 6টা মোটরসাইকেল জব্দ করলাম এবং 6 জনকে আমি অ্যারেস্ট করে থানায় দিলাম। থানায় দেওয়ার পরে আবার একটা দ্রুত বিচারে মামলা নিল। মামলা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় পুড়ে বাড়াই আর কি। তো এই ঘটনায় পরে সে আমার সামারে না পারতে পারে, পরে লাস্টে গিয়ে আমার নামে সে বললাম যে আপনার কুষ্টিয়া থানায় মামলা দিয়ে গেছে, ফরিদপুর বরিশাল বাবুগঞ্জ থানায় মামলা দিতে গেছে, হুন্ডা ছিনতাই। আমি নাকি বরিশাল বাবুগঞ্জে গিয়া হুন্ডা ছিনতাই করছি, ওই হুন্ডা ছিনতাই মামলা ওইখানে শেষ করতে গেছে, পারে নাই। শেষ পর্যায়ে গিয়া না পারতে গিয়া লাস্টে আমার বিরুদ্ধে এই কোর্টে গিয়ে এই চুয়াডাঙ্গায় গিয়ে সিআর মামলা দিছে। তারপর
কিভাবে প্রভাব খাটিয়ে এই মামলা বকুল তুলে নিয়েছে শোনা যাক তার মুখ থেকে। আপোষ করতে বাধ্য হয়েছিল, ওই বললাম যে সে ওই মাহবুল হানিফের লোক দিয়া ফোন দিছে স্বরাষ্ট্রমন্ত্রী খান আসাদুজ্জামান খান কামালের পিএসকে, ওই পিএস ফোন দিছে এই কাফি সাহেবরে, আব্দুল আল কাফিরে, কাফি সাহেব আমার ডাইকে নিয়ে এটা আপোষ মানে আপোষ পাইছে। এই মামলা তুলে নেয়ার পরই আপোষে আসেন চুয়াডাঙ্গার বকুল। বকুল মিয়া বলছে যে ঠিক আছে এটা আমি আপোষ করে দিতেছি। পরে বকুল মিয়া ধানমন্ডিতে বৈশা এক রেস্টুরেন্টে মন্ডুরে আনছে, পরে সেই আপোষনামা করছে, আপোষনামা আমাদের দুজনকে অব্যাহতি দিয়ে দিয়েছে মামা থেকে। কে এই বকুল খুঁজে বের করব আমরা। তার আগে মামলার সমস্ত কাগজপত্র নিয়ে আমরা হাজির হই সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খানের সামনে। জানতে চাই কিসের ভিত্তিতে এটা চার্জশিট হয়েছে। তিনি নথিপত্র নিখুঁতভাবে দেখে বের করলেন বেশ কিছু অসঙ্গতি। যদি মামলার বিষয়বস্তু অর্থাৎ একটি পাসপোর্ট যদি আদতে সেটার অস্তিত্বই না থাকে, সেটার উপরে একজন তদন্তকারী কর্মকর্তা যদি পজিটিভ অর্থাৎ বাদীর পক্ষে পজিটিভ রিপোর্ট দেন, তাহলে স্পষ্ট বোঝা যায় যে এটা উনি ইনফ্লুয়েন্সড হয়ে দিয়েছেন। যে জাল ভিসা দেখিয়ে মামলা করা হয়েছে সেটিও যাচাই করেননি তদন্ত কর্মকর্তা। আমরা আবারও চুয়াডাঙ্গায়। পুলিশ সুপার কার্যালয়ের ভেতরেই জেলার সিআইডির অফিস। দায়িত্বে আছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। মামলার অভিযোগপত্রের অসঙ্গতির বিষয়ে জানতে চায় টিম 360 ডিগ্রি। ইন্সপেক্টর তোফাজ্জল এখন সিআইডিতে ছিলেন এখানে, এখন উনি চলে গেছেন মেহেরপুর জেলায়, মেহেরপুর জেলা পুলিশে গেছেন আর কি, ওখানে চলে গেছেন। আর এই যে মামলাটা আপনি দেখাচ্ছেন সেই মামলাটা অবশ্য অনেক আগের মামলা, তখন আমি এখানে ছিলাম না, ওখানে এসপি রেজাউল সাহেব ছিল, উনি এখানে অ্যাডিশনাল এসপি হিসেবে খুলনাতে আছে। 5 আগস্টের পরে তোফাজ্জলকে বদলি করা হয় খুলনা রেঞ্জে। তিনি এখন সংযুক্ত মেহেরপুর পুলিশ লাইন্সে। মামলায় এত অসঙ্গতি রেখে তদন্ত কর্মকর্তা চার্জশিট দিলেন কিভাবে? প্রশ্ন করার আগেই আমাদের উপস্থিতি টের পেয়ে যান। এরপর কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে রাজি হননি তিনি। আমি এটা নিয়ে আসছি, আপনার পুরো কপিটাই আমার কাছে আছে ভাই। ঠিক আছে, কিন্তু আমি আমরা পুলিশ লাইনের গেটেই আছি, আপনি একটু আসলে মানে আপনার সাথে একটু আলাপ করতাম আর কি। না ভাই, এখন সম্ভব হবে না, আমি চুয়াডাঙ্গায় যখন যাই চুয়াডাঙ্গায় গেলে পরে কথা। এখন ভুলে যাবার দাবি করলেও ঠিক 2 দিন আগেই এই মামলার বিষয়ে এক বিবাদীর সাথে তার বক্তব্য ছিল এমন। আমি এটা রিপোর্ট ঢাকাতে পাঠাচ্ছি বেশ কয়েকবার, ওখান থেকে ফেরত দিয়েছি, এভাবে না এইভাবে হবে। জানি যে এটা শেষ পর্যন্ত খারিজ হয়ে যাবে, আপনাদের পক্ষে যাবে কোর্টে, কিন্তু উকিলরা মনে হয় পেঁচাচ্ছে খালি। 19 ফেব্রুয়ারি 2025 চুয়াডাঙ্গার আদালত চত্বর। মন্টুর করা মানব পাচার মামলার শুনানির তারিখ আজ। ক্যামেরা দেখে প্রথমে উল্টো দিকে হাঁটতে থাকেন সেই মন্টু মিয়া। জানা গেল সাক্ষী আনতে না পারায় সময় চেয়েছে বাদীপক্ষ। সাক্ষী আপনার বিদেশে থাকে, এই জন্য উনি আসতে পারে নাই, এই জন্য আপনার ওরা সময় আবেদন করছে, এই জন্য সময় নিচ্ছে ওরা। সিআইডি সম্পূর্ণ সেই সময় বায়াসড হয়ে এই রিপোর্টটা দিয়েছে। ঢাকায় যদি যাইতো সিআইডি, তাহলে একটা তথ্য পাইতো অফিসে, তারপর অফিসে যায়নি, এখানে বসে বসে ওরা যা বলেছে তাই করে ওরা পাঠিয়ে দিয়েছে। মন্টু মিয়ার অভিযোগ নিয়ে আমরা অনলাইনে কথা বলি দুবাইয়ে অবস্থানরত বিডিএক্স ইন্টারন্যাশনালের এমডি হাসানুজ্জামানের সাথেও। মূলত আমরা সৌদি আরবে লোক পাঠাই, দক্ষ অদক্ষ মহিলা পুরুষ আমরা সৌদি আরবে পাঠাই। আমার অফিসে সৌদি আরবের গভর্নমেন্টের রেট 1,65,000 টাকা। তারা লোক টাকা দিয়েছে 12 লাখ করে 36 লক্ষ টাকার তারা মামলা করেছে। এটা হয়রানিমূলক আমাদের কাউন্টার মামলা, যেহেতু এরা আমাদের গোল্ডের কোম্পানির আপনার শেয়ার জালিয়াতির মামলার আসামি। তারা একটা কাউন্টার মামলা করে আমাদেরকে দমানোর জন্য, আমাদেরকে পেরেশানি করার জন্য এগুলো করেছে। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের সামনে টিম 360 ডিগ্রি।
ওই সময় এই ধরনের কন্ট্রাক্টে 36 লাখ টাকায় 18 লাখ আমার, 18 লাখ তোদের আদায় করে দিব। এরকম কিছু আওয়ামী দুর্বৃত্তরা এই ধরনের কন্ট্রাক্ট করে কিছু টাকা পয়সা আদায়ে মাঠে কাজ করতো। চুয়াডাঙ্গার এভরিবডি নোজ দেম, তাদেরকে আমরা জানি, চিনি, নাম নিতে চাচ্ছি না, প্রয়োজনে সংস্থার কাছে নাম দেওয়া যাবে। এই সব ব্যক্তিরা একটা শর্তে টাকা আদায় করে দেব, আমি এত%, তুমি এত% পাবা। বিগত সরকারের প্রভাবশালী কোনো এক ব্যক্তির কথা ইঙ্গিত দিলেন এই আইনজীবী। সাভারের মোখলেসও আমাদের বলেছিলেন একজনের নাম, যিনি কিশোর গ্যাংয়ের নেতা। জমিজমা দখল কিংবা পেছনে থেকে মামলা দেয়াই তার কাজ। সেই ব্যক্তির পরিচয় খোলসা করব, তার আগে নিব ছোট্ট আরও একটা বিরতি। মামলার বিবাদীদের সাথে কথা বলে জানা গেছে এই মামলার পেছনে আরও ইতিহাস আছে। তাদেরই একজন সাবেক কর্মকর্তা কোম্পানি দখল করতে চেয়েছিলেন চুয়াডাঙ্গার সেই প্রভাবশালী আওয়ামী লীগ নেতার হাতে হাত রেখে। কেন কোম্পানি দখল করতে চেয়েছে সেই চক্রটি, কি আছে ওই কোম্পানিতে? বিডিএক্স গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান বিডিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড। এটির চেয়ারম্যান রাবেয়া তাপসী কোয়েল, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান এবং 2 পরিচালক শেখ মোস্তফা কামাল ও রকুনুজ্জামান। চক্রটির টার্গেট মূলত এই কোম্পানি দখল করা, কারণ 2019 সালে বৈধ পথে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক যে 19 কোম্পানিকে লাইসেন্স দিয়েছে সেটিরই একটা এই বিডিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড। চাইলেই এমন লাইসেন্স আর বের করা যাবে না। লাইসেন্স পাওয়ার 7 মাস পরই 2020 সালের জুলাই মাসে জাল জালিয়াতি করে কোম্পানিতে ঢুকে যায় 5 জন। তাদের 2 জন সেই কাঠমিস্ত্রি মন্টু মিয়া ও মামলার সাক্ষী হারুনুর রশিদ। তাহলে কি পুরনো কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব আছে এই মানব পাচার মামলার পেছনে? আবু জাহিদ এবং আমিনুল হক রিপন ওরফে জাহাঙ্গীর আলম যে তো আমাদের কোম্পানির কর্মচারী ছিল। আমরা যখন বিডিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড এটা আমরা যখন ফর্ম করি, তখন ওনারা আমাদেরকে একটা অফার করে যে তাদেরকে আমাদের শেয়ার দেওয়ার জন্য। কিন্তু আমরা ওই সময় বলি যে এটা তো আমাদের ফ্যামিলি বিজনেস, আমরা ফ্যামিলি বিজনেসকে বাইরের কাউকে আমরা অ্যালাউ করব না। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে না করে দিই যে না, আপনাদের আমরা এখানে অ্যালাউ করতে পারবো না। সেই ক্ষেত্রে তারা তখন থেকেই তারা আর কি যোগসাজেশের মাধ্যমে আমাদের সিগনেচার, আমাদের প্যাড থেকে শুরু করে সব কিছু জালিয়াতি তখন থেকেই তারা শুরু করে আর কি। কিন্তু সেটা আমরা বুঝতে পারি নাই সেই সময়। জাল জালিয়াতির মাধ্যমে কোম্পানি দখলের অভিযোগে 2021 সালে মামলা করেছিলেন বিডিএক্স গোল্ডের চেয়ারম্যান রাবেয়া তাপসী কোয়েল। এই আসামিরা হলেন আবু জাহিদ বাবলু লস্কর, যিনি জেনারেল ম্যানেজার ছিলেন ওই প্রতিষ্ঠানের, এবং তার বিরুদ্ধে এই মুহূর্তে টাকা আত্মসাতের মামলা চলমান। আরেকজন জাহাঙ্গীর আলম রিপন, যিনি বিডিএক্স গোল্ডের পার্টনার হতে চাইছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক স্বর্ণ চোরাচালানের মামলা চলছে। আরও 3 আসামি হলেন হারুনুর রশিদ, মন্টু মিয়া এবং আসাদুজ্জামান আসাদ। এই মন্টু মিয়াই কিন্তু বর্তমানে এই রাবেয়া তাপসী কোয়েলদের বিরুদ্ধে যে মানব পাচার মামলা চলছে সেই মামলার বাদী এই মন্টু মিয়া। আর এই আসাদুজ্জামান আসাদ হলেন চুয়াডাঙ্গার একজন প্রভাবশালী আওয়ামী লীগের নেতা ছিলেন সাদিকুর রহমান বকুল। এই সাদিকুর রহমান বকুলের আপন ভাই এই আসাদ। আর এই আবু জাহিদ ওরফে বাবলু লস্কর, যিনি তার কিন্তু বন্ধু ছিলেন এই বকুল। এই 2 জন মিলেই মূলত ষড়যন্ত্র করেছিলেন এই যে বিডিএক্স গোল্ড এবং ডায়মন্ড কোম্পানি সেটি হাতিয়ে নেয়ার। 2020 সালে বিডিএক্স গোল্ডের চেয়ারম্যান কোয়েল আসামিদের বিরুদ্ধে মামলা করেন, কিন্তু তখনও জানতেন না আসামির একজন অর্থাৎ আসাদুজ্জামান যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বকুলের সহোদর ভাই। আমাদের যে লিগ্যাল অ্যাডভাইজার কোম্পানির, ওনার মাধ্যমে আমরা জানতে পারি যে জয়েন্ট স্টকে আমাদের যে আমরা 4 জন ছিলাম শেয়ার হোল্ডার, সেখানে আরও 5 জন যোগ হয়। তা পরবর্তীতে আমরা আরও জানতে পারি 5 জন কারা কারা। 5 জনের মধ্যে তো প্রথম 2 জন, একজন হচ্ছে আবু জাহিদ, যিনি আমাদের অফিসের জেনারেল ম্যানেজার, এবং সেকেন্ড জন যে আমিনুল হক রিপন, ওনার নাম কিন্তু জাহাঙ্গীর আলম হিসাবেই আমরা চিনতাম, কিন্তু এখানে এসে দেখি যে আমিনুল হক রিপন।
আমরা তো তাদের নামে তখন 2টা মামলা করি, একটা হচ্ছে কোম্পানি মেটার মামলা, এটা হচ্ছে আমরা হাইকোর্টে করি, এবং আরেকটা হচ্ছে ক্রিমিনাল মামলা, যেটা আমরা জজ কোর্টে করি। সেই মামলায় প্রমাণ মেলে জয়েন্ট স্টকে জাল কাগজ জমা দিয়ে বিডিএক্স গোল্ড কোম্পানিটি দখল করতে চেয়েছিল ওই চক্রটি। এই মামলাটা মূলত জাহাঙ্গীর, বাবলু, বকুল এরা 3 জন মিলে এই মামলাটা আমাদের নামে হয়রানিমূলকভাবে আমাদের হয়রানি করার জন্য মামলাটা করেছে, যাতে ওদের আপনার ওই গোল্ডের মামলাটা আমরা ওঠাইনি। এই যে বকুলের ভাইও এর মধ্যে জড়িত, 5 জন যে ওরা নতুন করে আমাদের বিডিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেডের শেয়ার জালিয়াতি করেছিল, তার মধ্যে বকুলের এক ভাইও ছিল। তো এই জন্য এটা একটা প্রতিকার চাই, আমরা সুষ্ঠু তদন্ত চাই। টিম 360 ডিগ্রির অনুরোধে নিজের নামে স্বাক্ষর করেন মন্টু। মিলিয়ে দেখা হয় জয়েন্ট স্টকে জমা দেয়া তার স্বাক্ষরের সাথে। দাবি করেন ওই বিষয়ে তিনি কিছুই জানেন না। এখানে এই যে এমডি মন্টু মিয়া, এই যে মন্টু সাইন দেওয়া না, আমার সাইন আমার বাড়ি ভাত হয় না। আমি তো মনে করেন ডায়মন্ড আর গোল্ড কোম্পানি কিভাবে আপনি আমার বাড়ি ঘর তো সবই দেখে এসে, আমি এটা নাম জানি না, এগুলো তো মনে করেন এটা অবাস্তব, এটা হয়ে যাচ্ছে না ভাই। পরিষ্কার ধারণা মেলে আবু জাহিদ ও জাহাঙ্গীরের মাধ্যমেই এসব মামলায় ঢুকেছেন বাকিরা। আমরা ফিরতে চাই প্রতিষ্ঠানের এমডি হাসানুজ্জামানের কাছে। আমরা মন্টুদের কখনো চিন্তামও না। এইগুলা আপনার আমাদের অফিসের জাহাঙ্গীর আর বাবলু লস্কর এরা 2 জন যোগসাজশ করে এগুলা করেছে। জাহাঙ্গীর 35 লক্ষ টাকা আমার কাছ থেকে হাওলাত নিয়েছিল ব্যবসায়িক উদ্দেশ্যে, পরে সেই টাকা না দেওয়ার কারণে তারা 36 লক্ষ টাকা মন্টুদের, ওরা একসাথেই কাজকর্ম করে, ওরা একসাথে জালিয়াতি চক্র, এই চক্রর ওই সদস্যদেরকে দিয়ে আমাদের নামে হয়রানিমূলক মামলা করেছে। এত কিছুর পেছনে এখন পর্যন্ত যে 3 জনের নাম এসেছে তারা হলেন বিডিএক্সের সাবেক কর্মচারী আবু জাহিদ ওরফে বাবলু লস্কর, জাহাঙ্গীর আলম রিপন ও চুয়াডাঙ্গার সাবেক আওয়ামী লীগ নেতা সাদিকুর রহমান বকুল। এই 3 জন মিলেই দখল করতে চেয়েছিল কোম্পানিটি। প্রথমে টিম 360 ডিগ্রির গন্তব্য কুষ্টিয়ার জাহিদের বাড়িতে। দৌলতপুরের সোনাইকুণ্ডিতে তার গ্রামের বাড়িতে মেলেনি জাহিদকে। ঘরটি দেখা যায় তালাবদ্ধ। জাহিদের এক ভাই জানান মাঝে মধ্যে তিনি বাড়িতে আসেন। ওনারা এখানে থাকেন না তো, মেলা দিন আগে চলে গেছে, ওই আসে হয়তো বছরে একদিন হয়তো আসে, বেড়াই যায়। আচ্ছা, আসে ওই পরিষ্কার, এবার কি মাসে যেন আসছিল, আসি এই জঙ্গল টঙ্গল সাফ করে চলে গেছে, আর আসে না। কোন জায়গায় থাকে ঢাকায় উনি? ঢাকায় থাকে যে কোন জায়গায় আমি তো এটাই আমি বলতে পারলাম না। জালিয়াতি করে কোম্পানি দখল চেষ্টার অভিযোগে বিডিএক্সের সাবেক কর্মচারী জাহাঙ্গীর ফোনে দাবি করেন এসবের সাথে তিনি জড়িত নন। আমার মূলত বাড়ি হয়েছে অরিজিনাল হবিগঞ্জ, আর যারা আছে এদের দেশে কোনো মন্টু মিয়া কাঠ ব্যবসায়ী, একজন ছাগল ব্যবসায়ী, ওরা এখানে আসবে কেন? আপনারা তো একসাথেই জমা দিয়েছেন নামগুলো। আরে ভাই, আমরা জমা দেওয়ার দায়িত্ব টাকা। আপনি যমুনা টিভিতে চাকরি করেন, যা করে আমি কিভাবে কি করব? যদিও এই জাহাঙ্গীর বিমানবন্দর থানায় অন্তত 3টি মামলায় চোরাচালানের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ ভুয়া ঠিকানা দিয়ে 2টি এনআইডি ব্যবহারের। এই বিষয়ে 3 বছর আগে এক ব্যক্তির 2 এনআইডি শিরোনামে প্রতিবেদন করেছিল ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। এবারও নিজেকে নির্দোষ দাবি তার। হাসানুজ্জামান আছে, সে আমার হইলো বিজনেস পার্টনার, তার সাথে আমার হইলো একটা গোল্ডের ছিল লাইসেন্স। তো যাই হোক, ওই যে আইডির ব্যাপার ছিল, এটাও শেষ হয়ে গেছে। এখন আবার ওই যে আপনার কি শেয়ার নিয়ে এটা হাইকোর্টে রিট চলতেছে। সবশেষ পরিচয় করিয়ে দিতে চাই মাস্টার মাইন্ড সাদিকুর রহমান বকুলের সাথে। চুয়াডাঙ্গার আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতা, চলতেন ফিরতেন সবসময় গ্যাং বাহিনী নিয়ে। তার গাড়ি বহরকে সাইড না দেয়ায় সাধারণ মানুষের ওপর তাণ্ডব চালায় বকুলের লাঠিয়াল বাহিনী।
এই ইজি বাইক নিয়ে যাবো দর্শনে, আমার কাজ আছে। এর মধ্যে সাদিকুর রহমান বকুলের মিছিল, সবার হাতে একটা করে বাটাম। কান্দি মারছিল, বাটামে 9টা ব্রেক ছিল, 9টা ব্রেক এখনো ব্লিডিং হচ্ছে। এখন এসে দেখছি যে দোকান ভেঙে দিয়েছে। এমনকি রাজধানীর মোহাম্মদপুর এলাকাতেও গড়ে তোলেন কিশোর গ্যাং বাহিনী। তার ঘোটাদে গ্রুপের সদস্য 150, চেয়ারম্যানকে ফাঁদে ফেলে ড্রিমল্যান্ড হাউজিংও দখল করে নেন এই বকুল। ভয়ঙ্কর এই বকুলের টার্গেট বিডিএক্সের হাসানুজ্জামান, উদ্দেশ্য স্বর্ণ আমদানির সনদ হাতিয়ে নেয়া। মামলাটি নিজের মতো করে পরিচালনা এবং বিবাদীদের হয়রানি করতে বকুল ঢাকায় মামলাটি না করিয়ে তার রাজনৈতিক কর্মী মন্টু মিয়াকে দিয়ে মামলাটি দায়ের করেছেন চুয়াডাঙ্গায়। হয়রানিমূলক মামলার ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত প্রক্রিয়ার মধ্যেই একটা চেইন কাজ করে, অর্থাৎ মামলা রুজুর থেকে শুরু করে সেটি তদন্ত প্রক্রিয়া সমস্ত জায়গায় আমরা দেখি যে মিথ্যা মামলার ক্ষেত্রে যারা এই কাজগুলো সিদ্ধহস্ত বা অন্যকে হয়রানি করতে চান তারা নিশ্চিত করেন যে প্রত্যেকটা জায়গায় যাতে এই তার যেই দাবি সেটাকে অন্যায়ভাবে ইস্টাবলিশ করা যায়। যে বাদীর বন্ধু হইল মানে বকুল সাহেবের সাথে আপনার কোনো পরিচয় এখন আর নাই? যদিও বকুলকে চেনার কথা অস্বীকার করেন বাদী মন্টু মিয়া, তবে বিভিন্ন সভা সমাবেশে বকুলের পাশেই দেখা গেছে মন্টুকে। বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চের সাধারণ সম্পাদক দাবি করা বকুলের বাড়ি জীবননগরের সিংনগর। ওনারা কেউ আছে? বকুল ভাই কি এখানে আগে থেকে থাকতো না আগে থেকে ঢাকায় থাকতো? কোন এলাকায় থাকে বলতে পারেন? সেখানে গিয়েও দেখা মেলেনি তার। বকুলের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। এখন তিনি পলাতক। বৈষম্যবিরোধী ছাত্র হত্যার একাধিক মামলার আসামি তিনি। এছাড়া কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলবাজির অনেক অভিযোগ আছে মাস্টারমাইন্ড এই বকুলের বিরুদ্ধে। আর মানুষকে ফাঁদে ফেলে কোম্পানি দখল তার পুরনো কৌশল। পেছনে থেকে গুটিবাজি করা এই বকুলের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হয়তো হাসানুজ্জামানের মতো এমন অনেক তরুণ উদ্যোক্তা পথে বসে যাবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।